আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শামুকদম থানার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু নির্দেশনা নিয়ে কথা বলবো। বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে বিভিন্ন সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। যুগে যুগে বাংলাদেশে অনেক নেতা জন্ম নেবে, তো কিছু নেতা মানুষের অন্তরে হাজার বছর ধরে বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে। আজকে অনেক নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য বিভিন্নভাবে গ্রুপিং তৈরি করছেন। এটা আসলে দলের যতটুকু ক্ষতি হচ্ছে, পারতপক্ষে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আপনাদের নিজের। আপনারা জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করবেন, আপনার নিজ যোগ্যতা তৈরি করবেন, তাহলে দল আপনাকে আপনার যোগ্যতায় আপনাকে দল নেতৃত্ব আপনার হাতে অর্পণ করবে। আপনার জন্য দলীয় চেয়ার প্রস্তুত আছে, কিন্তু আপনাকে দেশের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। আপনি অজনপ্রিয় একজন নেতা হয়ে কি করবেন? আপনি যদি মনে করেন নেতা হয়ে আমি নিজের পরিবার, আত্মীয় স্বজন বা নিজের সুবিধার জন্য আমি পদ দরকার, তাহলে এটা ভুল। ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি অনেক ফাস্ট। এখন 3G 4Gর রাজনীতি আর নাই, এখন 6Gর রাজনীতি। এই রাজনীতিতে আপনাকে চিন্তাধারা সুশীল থাকতে হবে। আসলে জনগণ আপনাকে আপনার নেতৃত্বের স্থানে জনগণই নিয়ে যাবে, কিন্তু কখন? যখন আপনি জনগণের হয়ে, মানুষের হয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করবেন, তখন আপনাকে জনগণ জোর করে হলেও নেতৃত্বের চেয়ারে আপনাকে বসিয়ে দেবে। আজ আপনি পদের জন্য সারা বাংলাদেশে একটি চিত্র দেখছি, পদের জন্য বিভিন্ন জায়গায় গ্রুপিং তৈরি হয়েছে। আমি অমুক ভাইয়ের লোক, আমি তমুক ভাইয়ের লোক। আসলে গ্রুপিং করে নেতা হওয়া যায় না ভাই। হওয়া যায়, সাময়িক সময়ের জন্য হওয়া যায়। আসলে আপনি তো যোগ্য নেতা কখনোই হইতে পারবেন না। জনগণ যদি আপনাকে না ভালোবাসে, জনগণের পাশে যদি দাঁড়াতে না পারেন, দেশের কল্যাণের জন্য যদি কাজ না করতে পারেন, তাহলে এই নেতৃত্বর তো দরকার নাই ভাই আপনার। তাই আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। আমরা জনগণের জন্য কাজ করি। আপনি দলকে যদি সত্যি ভালোবাসেন, আপনি সাধারণ মানুষকে যদি ভালোবাসেন, দেশের জন্য যদি কিছু করতে চান, তাহলে সব টাইমে যে আপনার পদ লাগবে, একটি চেয়ার লাগবে, এটা তো আমার মনে হয় খুব বড় একটা ফ্যাক্টর না। আসলে বর্তমানে যারা নেতা আছেন, বিভিন্ন সংগঠনের, দলের যারা বিভিন্ন নেতারা আছেন, তারা আসলে এত সহজেই এই জায়গায় আসতে পারেনি। আপনি বিগত 16 বছর, 17 বছরের বিষয়গুলো চিন্তা করলে দেখবেন, দিনের পর দিন অনেক নেতা আছেন, দিনের পর দিন তারা স্ত্রী সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারেননি, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে কথা বলতে পারেননি, বাড়িতে শান্তি মতো একবেলা খেতে পারেননি। ভাই বলতে গেলে কষ্ট হয়। অনেক নেতা দেখেছি রাতের পর রাত সুন্দর বাসার বিছানায় ঘুমাইতে পারেনি। তারা বিলে, জঙ্গলে, নদীতে রাত জেগে, ঠান্ডাতে, গরমে, বর্ষাতে অনেক কষ্ট করেছে। কিন্তু আপনারা যারা নেতা হয়েছেন, আপনারা যদি সত্যি ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, তাহলে
সেজন্যই আজকে তারা নেতা। আমরা আজকে 5 তারিখের পরে, 24-এরও পরে আমাদের ঘুমন্ত নেতাগুলো বিভিন্ন রকম ভাবে গ্রুপিং করার চেষ্টা করছেন। আসলে সেই সময় তো অনেককে পদের জন্য ডাকা হয়েছিল, ভাই পদ নেন, কিন্তু আসলে তারা তো তখন আসেন নাই। তারা ভেবেছিলেন যে বাংলাদেশ মনে হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে কখনো আর মুক্ত হবে না। কিন্তু আমরা স্বপ্ন দেখেছি ভাই, পৃথিবীর ইতিহাস বলে কোনো স্বৈর শাসক বেশি দিন থাকে না, সবকিছুরই একদিন শেষ আছে, অবশ্যই শেষ আছে। ফেরাউন নমরুদ ধ্বংস হয়ে গেছে। আপনি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলো দেখেন, আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়, যেটা আল্লাহ প্রদত্ত কথা। এই বিশ্বাস আমাদের ছিল, বিশ্বাস ছিল, আছে। এই সফলতা আমরা পেয়েছি অনেক ত্যাগের মাধ্যমে, হয়তো পেয়েছি, কিন্তু তারপরেও পেয়েছি। আমরা স্বাধীন, মুক্তভাবে কথা বলতে পারছি, মুক্তভাবে চলাফেরা করতে পারছি। কিন্তু 5 তারিখের আগে এটাও তো আমরা পারি নাই। বিগত 15-16 বছর ধরে আমাদের বাক স্বাধীনতা ছিল। আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে, মামলার পর মামলা দিয়েছে, অযৌক্তিক মামলা, যেটা কোনো দরকার ছিল না। আসলে একটি স্বৈরা শাসকের এবং যার মানসিক বিকারগ্রস্ত একটি রাষ্ট্রপ্রধানের চিন্তাধারায় এটাই হবে, এটাই স্বাভাবিক। তো ভাই, সবার প্রতি অনুরোধ, আপনার গ্রুপিং বাদ দেন। পদ দরকার আছে, আপনার যোগ্যতায় আপনি একদিন অবশ্যই পদ পাবেন, অবশ্যই পদ পাবেন। আপনাকে এই পদ নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করেন। আজ যারা যোগ্য তারাই দলীয় পদ পাবেন, কিন্তু যারা পাচ্ছেন না তার মানে এই না তারা যোগ্য না, হয়তো কোথাও কোনো সমস্যা আছে। আপনি সেই যোগ্যতা তৈরি করেন, আপনার জন্য আগামী দিনে অবশ্যই নেতৃত্ব দেওয়ার অবস্থান অবশ্যই তৈরি হবে। আজকে আপনি অমুক ভাই পদ পেল, আমি হিংসা, ওর প্রোগ্রামে যাব না বা ওর মিটিং মিছিলে যাব না, এটা তো আসলে দলকে ভালোবাসা হলো না ভাই, এটা ব্যক্তিগত স্বার্থ হলো। আমি পেলাম না বলেই আমি অমুক নেতার শত্রু হয়ে গেলাম, দলকে আমার আর ভালো লাগছে না, সংগঠনকে ভালো লাগছে না। এইভাবে তো রাজনীতি ভাই হয় না, এভাবে হবে না কখনো রাজনীতি। আপনি বড় নেতা হতে পারবেন না কখনো। আগেও একবার বললাম, আবারও বলছি, আপনি এমন নেতা তৈরি হওয়ার চিন্তা করেন। ওই যে বললাম, যুগে যুগে অনেক নেতা বাংলাদেশে, সারা পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু কিছু নেতা আসলে মানুষের অন্তরে বেঁচে থাকবে হাজার বছর। আপনি সেই নেতা তৈরি হন। আজ আমাদের দলের শুধু না, এই বাংলাদেশ একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা যদি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করি, তাহলে অন্য পক্ষে এই সুযোগটা নিবে, এই সুযোগটাকেই তারা ব্যবহার করছে। তাই আমার প্রিয় সাংগঠনিক ভাই বোনদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে দলের কাজ করেন। সেটা হতে পারে পাড়ায়, মহল্লায়, আপনার পরিবারে, এই সমাজে, এই জেলায়, অথবা সারা বাংলাদেশ নিয়ে যদি কাজ করার আপনার যোগ্যতা থাকে, কাজ করুন, দলকে এগিয়ে নিয়ে যান। আমরা এখনো ক্ষমতা থেকে অনেক দূরে। হ্যাঁ, হয়তো বাংলাদেশের জনগণ যতটুকু আমাদেরকে ভালোবাসে, আমরা আশা করতেই পারি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, সম্ভাবনাটাই বেশি। এখন থেকে 1 মাস 2 মাস আগে যদি এই সরকার জাতীয় নির্বাচন দিতেন, আমার বিশ্বাস 250টা আসনের বেশি নিয়ে আমরা সরকার গঠন করতে পারতাম। কিন্তু যতদিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থানটা। দেশের অবস্থাও যেমন কঠিন হচ্ছে,
নিত্য নতুন, আজকে নিত্য নতুন দেখেন কত রকম চিন্তাধারা থেকে নিত্য নতুন সংগঠন তৈরি করার চেষ্টা করছে, নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করছে, এই দল ওই দলকে টানছে। এভাবে আসলে সবাই মনে করছে আমরা সবাই মানে কি বলবো, রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যে বসে আছি। আমাদের জনাব তারেক রহমান বলেছেন এবারের নির্বাচনটা হবে বিগত নির্বাচনের চাইতে অনেক কঠিন। এটাই কিন্তু বাস্তব। তিনি ইউরোপ আমেরিকার যে রাজনীতিটা মানে এতদিন ধরে দেখছেন, চর্চা করছেন, আসলে ওই যে বলছিলাম না, এখন 3G 4Gর রাজনীতি আর নাই, এখন আপনাকে 5G স্পিডের রাজনীতি করতে হবে। প্রতিটা মুহূর্ত জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে, দলীয় কাজ করতে হবে, দেশের কাজ করতে হবে, নাহলে আমরা পিছিয়ে যাব, আমরা শত্রুতার শিকার হব। ভালো জিনিসের যেমন প্রতিপক্ষ বেশি থাকে, ভালো জিনিসকে যেমন নকল করার চেষ্টা থাকে সবাই, জনপ্রিয় দলকেও তেমন অনেক ছোটখাটো দল আছে যারা সব টাইমে চাপে রাখার চেষ্টা করে, সব টাইমে দোষ খোঁজার চেষ্টা করে। আসলে কিছু কিছু দলের আপনি তাদের, এখন যেহেতু অনলাইনের যুগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি গেলে দেখতে পাবেন যে বাংলাদেশে মনে হয় একমাত্র জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠন তারাই অপরাধী, তারাই সব জায়গায় যে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর অন্যান্য সব দল ফেরেস্তা, সব দল ফেরেস্তা, তাদের কোনো অপরাধী নাই, তারা কোনো চাঁদাবাজি করে না, তারা কোনো দখলবাজি করছে না, তারা, যাক এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার আমরা ছাত্র জনতার একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছি। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আসলে আল্লাহ না চাইলে তো এটা সম্ভব হতো না। আরো 50,000 শহীদ হলেও এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ত না। আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদেরকে রহম করেছেন বলে তিনি আজকে বিদায় নিয়েছেন। আমরা ভালো আছি, বাংলাদেশের মানুষ ভালো আছি। দেশে কিছু সমস্যা থাকবেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, অনেকে অভিযোগ করেন, এটা তো ভাই স্বাভাবিক একটা বিষয়। প্রতিটা সিন্ডিকেট, প্রতিটা চ্যানেল, প্রতিটা অফিস, প্রতিটা কি বলবো, রগে রগে ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো থেকে গেছে। ব্যবসা তাদের হাতে ছিল, সবকিছুই তাদের হাতে ছিল। আসলে এই 6 মাসে 7 মাসে একটা দেশের শান্তি ফিরিয়ে আনা বা সবকিছু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্যের দাম কমানো, এটা তো ভাই অসম্ভব একটা বিষয়। কেন অসম্ভব বলছি, আসলে দেশের অর্থনৈতিক অবস্থা জনগণ, আমরা সাধারণ মানুষ যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি খারাপ। তারা পঙ্গু করে দিয়ে গেছে, বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিয়ে গেছে, পাচার করেছে। আপনি দেখেন যেই নেতায় গ্রেপ্তার হচ্ছে, যেই কর্মকর্তা গ্রেপ্তার হচ্ছে, সবার ব্যাংক হিসাব, সম্পদের হিসাব করলে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার নিচে কোনো অঙ্কই নাই। 1 কোটি টাকা দিয়ে আপনি 100টা ফ্যামিলিকে, 100টা দরিদ্র ফ্যামিলিকে আপনি 100 রকম ব্যবসা দিয়ে তাদের কর্মের ব্যবস্থা করা সম্ভব। কিন্তু দেখেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এত টাকা দিয়ে তারা কি করবেন তারা নিজেরাও জানেন না। তারপরেও দরকার লোভ, লোভ থেকে এই দেশটা ধ্বংসের পথে। তাই সবাই ধৈর্য ধরুন। আমাদের কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, পারিবারিকভাবে আমাদের সংসার চালানোর জন্য কষ্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, কিন্তু ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এক সময়। আমাদের সোনার বাংলা যদি, আমাদের জিয়াউর রহমানের স্বপ্নের বাংলা যদি আমরা গড়তে পারি,
বাংলাদেশের কোনো মানুষ অর্থনৈতিক কষ্টে থাকবে কিনা সেটা বলবো না, অন্তত পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন। বক্তব্য দেওয়ার অভ্যাস আমার নেই, ছিল না অতীতে কখনো, এখনো নেই। ভাই, আমি কোনো নেতা না। আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন ছোট্ট কর্মী হিসেবে বলতে চাই, কৃষি নির্ভর এই বাংলাদেশে আমাদের সরকারের উচিত আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের রাজপথে না হোক, অন্তত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যে তাদের পক্ষে কথা বলতে হবে, ন্যায্য মূল্যে সার বীজ পাইয়ে দিতে হবে। কারণ সার বীজ বা বিভিন্ন আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যদি কমাইতে না পারেন, তাহলে দ্রব্যমূল্যের দাম বাংলাদেশে কমবে না ভাই। আমদানি করে কোনো দেশকে সচল রাখা যায় না। দেশে উৎপাদন যদি আপনি বাড়াইতে না পারেন, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে না, এটাই স্বাভাবিক। তাই কৃষকদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কৃষকদেরকে সর্বোপরি সহযোগিতা করতে হবে। আমি আশা করব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন দেশে ফিরবেন, তখন এই কৃষি খাতের উপর তাকে অনুরোধ করবো, এই কৃষি খাতের উপর যেন তার আলাদা একটি ভালোবাসা থাকে, আলাদা নজর দেয়, এই কৃষক দলের প্রতি নজর দেয়। এই কৃষক দলই পারে কৃষকদের পাশে দাঁড়াতে। এবং শুধু কৃষক দল নয়, বাংলাদেশের যতগুলো সংগঠন আছে সবাইকে কৃষকদের পাশে দাঁড়াইতে হবে। আমাদের উৎপাদন বাড়াইতে হবে, আমাদের অন্যান্য দেশের নির্ভরশীলতা কমাইতে হবে, আমদানি কমাইতে হবে। আমাদের এই সম্ভাবনাময় বাংলাদেশ, আমরা আসলে দেশে অনেক কিছুই সম্ভব, কিন্তু কিছু ব্যক্তির কারণে, এটা তাদের দুর্নীতির কারণে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না। অনেকে যেমন বলে যে সব যে নামটা নিতে আমার কষ্ট হয়, তারপরেও বলি যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুদ্রার এপিঠ ওপিঠ। আসলে হয়তো ঠিক আছে, তাদের যুক্তিতে কথাটা ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। ইনকাম, রোজগারের মালিক আল্লাহ। আপনি কোটি টাকা ইনকাম করলেন অবৈধ পথে, কিন্তু সেটা যদি ভোগ করে যেতে না পারেন, আজকে দেখেন না আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের, আপনি দেখেন তারা তো কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু সেটাকে ভোগ করতে পারছে, আর শান্তিতে কোনো দেশে বাস করতে পারছে না, থাকতে পারছে বাড়িতে, না থাকতে পারছে বনে জঙ্গলে। বিএনপি এত কষ্টের পরেও টিকে আছে। বিএনপি একটি সুশীল দল, ভদ্র দল, মানুষের ভালোবাসার দল। আমরা আসলেই দেশকে ভালোবাসি, এই জন্যে এত কিছুর পরেও আমরা টিকে আছি। আমাদের ছাত্র সংগঠন টিকে আছে, আমাদের যুব দল টিকে আছে, আমাদের মূল জাতীয়তাবাদী দল টিকে আছে। আমরা আন্ডারগ্রাউন্ডে কিন্তু যাইনি। আমাদের উপর অনেক মামলা, অনেক হয়রানি, অনেক নির্যাতন, তারপরেও আমরা পালিয়ে যাইনি, এদেশ থেকে পালিয়ে যাইনি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি, তিনি জেলে ছিলেন, জেল খেটেছেন। কিন্তু আজ আপনি আওয়ামী লীগের দিকে তাকান, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করেন। কেন তাদেরকে দেশ ছাড়া হতে হলো? কেন তাদেরকে পালাতে হলো? এটা যেন আমাদেরও ভবিষ্যতে না হয়। এই 16 বছরের ফ্যাসিস্ট সরকার যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেল, এটা বাংলাদেশের ইতিহাসে
আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এর জন্য সবাইকে চেষ্টা করতে হবে, সচেষ্ট থাকতে হবে। নিঃস্বার্থ বাদ দিয়ে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। আপনি বাংলাদেশের আনাচে কানাচে চারিদিকে তাকিয়ে দেখেন, কত অসহায় মানুষ দুবেলা খেতে পারে না। তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা বড়লোক ধনী আছে তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেন, বা বিভিন্ন যারা বড় বড় শিল্প কারখানার মালিক আছেন তাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেন। আসলে শুধু নেতারা পরিবর্তন হলে বাংলাদেশ পরিবর্তন হবে না। নেতাদেরকে তো অবশ্যই পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতে হবে, কিন্তু আমাদের সাধারণ যারা আমরা জনগণ আছি, সাধারণ যারা কর্মী আছি, তাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমরা যদি পরিবর্তন না আনতে পারি তাহলে এই বাংলাদেশকে সুন্দর করা সম্ভব। সর্বোপরি ভাই একটি কথাই সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই গ্রুপে বাদ দেন, সিনিয়র নেতা যারা আছে তাদেরকে সম্মান করেন, সম্মান করতে হবে। যে যেই পদে আছে সেই পদেই তাকে সম্মান করেন। দেশে আর নতুন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না, যাতে অন্য কোনো দল এই সুযোগটা নেওয়ার জন্য উৎপেতে বসে আছে। আপনার পাশে আছে, আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না। যারা যোগ্য নেতা, যারা নেতা, তাদেরকে আমরা সবাই সম্মান করি। আমরা গ্রুপিংটাকে বাদ দিই। আমি অমুক ভাইয়ের কাছে যাব, তমুক ভাইয়ের কাছে যাব না, এসব ভাই দয়া করে আর করা যাবে না। এই যে একটি কথা বললাম, আপনার পদের জন্য যদি অমুক ভাই তমুক ভাই আলাদা আলাদা ভাই ভাই করে নেন, তাহলে সাময়িক হয়তো আপনি নেতা হতে পারবেন, কিন্তু ইতিহাস থেকে হারিয়ে যাবেন ভাই, ইতিহাস থেকে হারিয়ে যাবেন। কারণ মানুষের ভালোবাসা ছাড়া, আপনার কর্মের দ্বারাই আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার কর্মই বলে দেবে আপনি কোন চেয়ারে বসার যোগ্য। তাই আসুন ভাই, সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা দেশের জন্য কাজ করি, দেশের জনগণের জন্য কাজ করি, আমরা তারেক রহমানের হাতকে মজবুত করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা জানিয়ে ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শামুকদম থানার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী।